আপনাকে ধন্যবাদ সোহান, এই আয়োজনের জন্য। এবং আলোচনার শুরুতে হচ্ছে আমি আপনি যেটা বলছিলেন যে আপনার এমনিতে মাজারগুলোতে হামলা নিয়ে আমি যেমন কাজ করেছি তেমন আম, আগস্টের শুরুর দিক থেকেই আবার আপনার আগস্টে আরো কিছু মানুষ এগিয়ে এসেছে বা পরবর্তী সময়েও যত দিন গেছে তত এটার প্রতিবাদে এগিয়ে আসা মানুষরা আরো অনেক মানুষ এগিয়ে এসেছেন। সেটা আগস্টে এসেছেন বা পরবর্তী সময়ে এসেছেন, তো সবার কিন্তু আসলে কোনো প্রতিবাদ বা আমাদের কোনো প্রতিরোধ কোনো আন্দোলনই আসলে জিনিসটাকে থামাতে পারেনি। এখনো পর্যন্ত এটা চলমান আছে, প্রতিবাদও চলমান আছে। তো সেই কারণে হয়তো আপনার এই যে আয়োজন, সেই আয়োজনটাও হয়তো সেই প্রতিবাদেরও একটা অংশ। সেই জায়গাটা হয়তো আপনার যে আয়োজন বা বৈঠকের যে স্পিরিট সেটার মধ্যেও নিশ্চয়ই আমি মনে করি যে রয়েছে। তো আসলে আজকে আমাদের যেটা বিষয়বস্তু আলোচনার, যেটা এই করা হয়েছে যে পাগলের চুল কাটা এবং ডিজিটাল নৈতিকতা, সাংস্কৃতিক গণহত্যায় ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা। তো এই জায়গাটা নিয়ে আলোচনা করবার জন্য আসলে আহ, আপনার হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে একটা দীর্ঘ দিন ধরে বাংলাদেশে ভিন্ন মত, ভিন্ন চিন্তার মানুষের উপরে, অর্থাৎ ভিন্ন মত মানে কার থেকে ভিন্ন, যার ক্ষমতা আছে, যার শক্তি আছে তার থেকে ভিন্ন। এখন ফলে ক্ষমতাবানের থেকে, শক্তিবানের থেকে যিনি ভিন্ন, তিনি পৃথিবীর বিভিন্ন দেশে অন্যান্য জায়গাতে হয়তো তার একটা বিপন্নতা আছে, কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি যে এই বিপন্নতা রয়েছে। এবং এই বিপন্নতা অতীতে আমরা রাজনৈতিক ভিন্নমতের প্রেক্ষিতে বিপন্নতা দেখেছি, কিন্তু সাংস্কৃতিক, ধর্মীয় ও বিশ্বাসগত যে ভিন্নতা, সেই ভিন্নতার কারণেও অতীতে আমরা মানুষের উপর নির্যাতন দেখেছি। সেটা বর্তমান সময়ে এসে একটা বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে সেটা আসলে অতীতের, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে অতীতের সমস্ত প্রেক্ষাপট, অতীতের সমস্ত বাস্তবতাকে ছাড়িয়ে গেছে, আপনি জানেন, বা সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গাটার থেকে যদি আমি ধরি, তাহলে আহ, আমরা এটাকে কেন আসলে আম, পাগলের চুল কাটা, এটা স্পষ্টতই দেখা যাচ্ছে। এবং সেখানে পাগল আসলে কে, এই শব্দটা মনে হয় আমাদের প্রশ্নটা আসবে। আর আরেকটা, আমরা এটাকে বলছি সাংস্কৃতিক গণহত্যা। আমরা এটাকে কেন সাংস্কৃতিক গণহত্যা বলছি, সেইটা আমাদের আরেকটা আলোচনা বা আরেকটা আলোকপাতের ব্যাপার রয়েছে বলে আমি মনে করি। তো প্রথমে আমি বলবো যে পাগল শব্দটা, পাগল বলতে সাধারণ অর্থে যেমন মানসিকভাবে অসুস্থ লোক বলে এখন বোঝায়, আবার পাগল শব্দটার কিন্তু আরেকটা অন্য অর্থ আছে, যেটা আমাদের সমাজে যেটা মানে আজকে বা কালকে তৈরি করা অর্থ না, কারো তৈরি করে দেওয়া অর্থ না। এটা অনেক প্রাচীন কাল থেকে, অনেক আগে থেকে, মধ্যযুগ থেকে আমাদের দেশে ব্যবহৃত হয়ে এসেছে। যেমন আপনার আমাদের যে ব্রিটিশ বিরোধী ফকির সন্ন্যাসী বিদ্রোহটা, এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের কিন্তু হচ্ছে যে আপনার প্রথম বিদ্রোহটা করে হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পাগলরা। এবং শেষ বিদ্রোহটাও ছিল হচ্ছে আপনার টিপু পাগলার ঐতিহাসিক পাগলপন্থী বিদ্রোহ। এটা ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। ফলে এই শব্দটা দেখেন, পাগলপন্থী মানে পাগল শুধুমাত্র আপনার একটা যে নাম বা একটা উপাধি তা না, পাগল একটা মতাদর্শিক পথও বটে। এখন যিনি পাগল, আমি সেইটার বিস্তারিত আলোচনায় না গিয়ে এটা বলবো যে পাগল যিনি, তিনি আহ আহ, সেটাও আধ্যাত্মিকতাকে পাওয়ার, সত্যকে জানবার একটা সাধনা আমাদের অঞ্চলের, একদমই বাংলার স্থানীয়, বাংলায় উদ্ভূত। হ্যাঁ, তার মধ্যে পৃথিবীর নানা দেশের, ওই যে মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। ফলে আপনার হচ্ছে যে অন্য পৃথিবীর অনেক মতবাদ, অনেক বিশ্বাস, অনেক ধর্মের সাথে হয়তো তার অনেক মিথস্ক্রিয়া হয়েছে, কিন্তু পাগলের যে উদ্ভব, পাগলের যে আপনার হচ্ছে যে রুট, অরিজিন বা তার যে মূল, সেটা হচ্ছে আমাদের বাংলাতেই প্রথিত। তো পাগল কিন্তু ফলে এটা মানসিকভাবে অসুস্থ নয়, বরং এটা একটা সাধনার একটা পথ, আধ্যাত্মিক সাধনার একটা পথ হিসাবে আমরা এখানে পাগলকে দেখছি। আবার শুধু আধ্যাত্মিক সাধনার পথই নয়, যেই মানুষটা মানসিকভাবে অসুস্থ, তাকেও কিন্তু আপনি জোর করে তার ঘাট ধরে চেপে গায়ের জোরে আপনি তার চুল কাটতে পারেন না, বরং যে মানুষটা মানসিকভাবে সুস্থ, তার থেকেও অধিকতর যত্ন, অধিকতর সংবেদন নিয়ে তার সেবা করার আবশ্যকতা রয়েছে। ফলে যিনি, যাকে পাগল বলছি, তাকে যদি মানসিকভাবে অসুস্থ বা তিনি মানে একদমই পাগল এই অর্থে ধরি,
তাহলেও কিন্তু তাকে আপনি জানেন যে আধুনিক যে মনোচিকিৎসা বিদ্যা, সেই আধুনিক মনোচিকিৎসা বিদ্যায় হচ্ছে যে তারও একটা বিশেষ যত্ন, বিশেষ গুরুত্বের প্রয়োজন আছে, বিশেষ আবশ্যক, মানে তাকে আরো যত্নের সহিত তার চুলটা কাটতে হয়। কারণ যে পাগল, যে মানসিকভাবে অসুস্থ, সে ইতোমধ্যেই একটা ট্রমার মধ্যে আছে। ফলে আপনি যদি তাকে জোর করে তার চুলটা কেটে দেন, সে কিন্তু আরো বেশি ট্রমায় নিমজ্জিত হতে পারে। ফলে এটা তার ক্ষেত্রে অনেক খারাপ প্রভাব রাখতে পারে। ফলে সেইটা একজন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে একটা বিশেষ ব্যবস্থাপনায় তার তার একটা মানে তার চিকিৎসার প্রয়োজন আছে। ফলে একজন মানুষ তার ধরেন যে কারো গায়ে একটা ফোড়া উঠেছে, এখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। কিংবা কারো গায়ে একটা টিউমার আছে ধরেন, এখন আপনি যদি তাকে জোর করে আপনার ছুরি দিয়ে তার টিউমারটা কোপায় আপনি টিউমারটা তুলে যদি এটা মানব সেবা করেন, বলেন এটা কিন্তু মানব সেবা না, এটা মানবাধিকারের লঙ্ঘন, প্রথম কথা। ফলে মানে টিউমারের রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মানসিকভাবে যিনি অসুস্থ তার ক্ষেত্রে এই কথাটা আমি বলছি। দেখেন, লক্ষ্য করেন, যিনি মানসিকভাবে অসুস্থ তার ক্ষেত্রে হচ্ছে তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার আবশ্যকতা রয়েছে। যদি আপনি সেটা না পারেন, তাহলে তাকে শান্তিতে থাকতে দেন, তাকে তার মতো থাকতে দেন। কিন্তু তার অসুস্থ মানুষটাকে আরো নির্যাতন করার, সেটা তার মানব সেবা নয়, সেটা হচ্ছে তার মানবাধিকারের লঙ্ঘন। এটা আমি বলছি যে মানসিকভাবে অসুস্থ যে তার ক্ষেত্রে। এইবারে আমরা আসি হচ্ছে যে পাগল, অর্থাৎ কিনা যে হচ্ছে যে আধ্যাত্মিক সাধক, পাগলপন্থী। পাগলপন্থী যে এই অর্থে যখন পাগল, আপনি জানেন যে কর শব্দের অর্থ যেমন ট্যাক্স হয়, কর শব্দের অর্থ হচ্ছে আবার আপনার কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো কিছু করার নির্দেশও হয়। ফলে পাগল বলতে আমরা যেমন মানসিকভাবে অসুস্থ মানুষকে বোঝাই, আবার পাগল বলতে কিন্তু আপনার একটা আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক পথকেও কিন্তু পাগল বলে। তো আপনার এবং পৃথিবীর দেশে দেশে আধ্যাত্মিকেরা ধরেন যে মজনু, ঠিক আছে, মজনু, হ্যাঁ, দিওয়ানা, দিওয়ানে শামসে তাবরিজ, তাই না? আপনার হচ্ছে যে ফলে এই দিওয়ানা, তারপর আপনার আমাদের যে মতুয়া সম্প্রদায় বলে একটা সম্প্রদায় আছে বাংলাদেশে, হরিচাঁদ ঠাকুরের অনুসারী। এই মতুয়া শব্দটা এসেছে মাতোয়ারা থেকে, ঠিক আছে? ফলে মাতোয়ারা, দিওয়ানা, আপনার হচ্ছে যে আহ এই শব্দগুলো আধ্যাত্মিকদের ক্ষেত্রেও পৃথিবীর দেশে দেশে কালে কালেই ব্যবহার হয়। সেইটা বাংলার যে ভূমিপুত্র যে আধ্যাত্মিকেরা, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে এই পাগল শব্দটা একটা বেশ সম্মানের, একটা বেশ ভক্তির ব্যাপার। এবং আপনি যদি দেখেন, এবারে আমরা আসি হচ্ছে গণহত্যা প্রশ্নে। ফলে পাগল ব্যাপারটা আমরা ব্যাখ্যা করলাম এবং পাগলের চুল কাটাকে আমরা বললাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা পাগলপন্থী সাধু ফকির, তাদেরও ধরে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে। তাদের যে চুল কাটা হচ্ছে সেইটাকে আমরা বলছি হচ্ছে সাংস্কৃতিক গণহত্যা। সেটাকে আমরা সাংস্কৃতিক সেটাকে আমরা স্পষ্টভাবে বলি যে এইটা একটা, এইটা শুধু, এটা কিন্তু একটা সচেতন আপনার হচ্ছে যে নিপীড়ন। এবং আপনার হচ্ছে এটাকে যে আমরা সচেতন নিপীড়ন বলছি, আপনার এইটাকে আমরা বলছি সাংস্কৃতিক গণহত্যা। এবং এটাকে, এই সাংস্কৃতিক গণহত্যা শব্দটা, প্রথমে বলি গণহত্যা শব্দটা প্রথম আনেন হচ্ছে রাফেল লেমকিন নামে একজন আইনজীবী, একজন আইনজীবী, পোলিশ আইনজীবী, তিনি আইন বিশেষজ্ঞ, তিনি হচ্ছে রাফেল লেমকিন। তিনি হচ্ছে যে পোল্যান্ডে যেই ওই সময়টাতে যে ইহুদি জনগণের উপরে যেই পোল্যান্ডে বা আপনার ইউরোপে যে গণহত্যাটা হচ্ছিল হিটলারের তরফ থেকে, সেই গণহত্যাকে সংজ্ঞায়িত করতে গিয়ে তিনি হচ্ছে প্রথম, মানে এর আগেও পৃথিবীতে গণহত্যা হয়েছে, যেমন ধরেন যে আপনার নিউটনের সূত্রের আগেও তো আপনার মানে ধরেন কোনো কিছু উপর থেকে নিচে পড়ে যেত, কিন্তু মানে নিউটন প্রথম হচ্ছে পদার্থবিজ্ঞানের তত্ত্বের ফ্রেমওয়ার্কে হচ্ছে এই জিনিসটাকে ধরেছেন। একইভাবে আপনার হচ্ছে আইনশাস্ত্র এবং সমাজবিজ্ঞানের যে তত্ত্ব, সেই তত্ত্বের ফ্রেমওয়ার্কে হচ্ছে আপনার প্রথম রাফেল লেমকিন 1944 সালে তিনি হচ্ছে যে এই টার্মটা নিয়ে আসেন, এই টার্মটাকে তিনি ব্যাখ্যা করেন। এই টার্মটাকে হচ্ছে যে ইউরোপে তখন চলমান যে গণহত্যা, সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই শব্দটা আনেন। তো গণ শব্দের অর্থ কি? গণ শব্দের দেখেন, জনগণ, জনগণ মানে কি? মানে জনের গোষ্ঠী। গণ মানে হচ্ছে একটা সমষ্টি, হ্যাঁ, গণ মানে হচ্ছে একটা গোষ্ঠী বা সমষ্টি, আর জন মানে হচ্ছে মানুষ। ফলে জনগণ মানে মানুষের সমষ্টি। এখন গণহত্যা আপনার হচ্ছে যে এই জেনোসাইড, জেনো শব্দটা আসছে হচ্ছে গ্রিক মূল থেকে। জেনো মানে হচ্ছে যে একটা গোষ্ঠী, ওই যে গণ মানে গোষ্ঠী, একটা গ্রুপ, এই জেনো মানেও গোষ্ঠী। আর সাইড মানে হচ্ছে পিপল, সরি, সাইড মানে হচ্ছে কিলিং। ফলে জেনোসাইড মানে হচ্ছে একটা গোষ্ঠীকে হত্যা করা। এখন এই রাফেল সাহেব
তিনি তিনি হচ্ছে রাফেল লেমকিন সাহেব, তিনি হচ্ছে বলছেন যে এই গণহত্যাটাকে বা এই গণকে মানে এটাকে দুই ভাবে আপনি গণকে হত্যা করতে পারেন। একটা হচ্ছে ফিজিক্যালি আপনি গণকে মেরে ফেললেন, ফিজিক্যালি হচ্ছে যে গণ তাকে হচ্ছে আপনি আর জীবন্ত রাখলেন না, তাদের সবাইকে আপনি মেরে ফেললেন, একটা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিলেন, এইটা হচ্ছে একটা গণহত্যা। আবার গণকে আপনি আরেকভাবে হত্যা করতে পারেন, এইটাকে তিনি বলছেন সাংস্কৃতিক গণহত্যা। সাংস্কৃতিক গণহত্যা মানে কি? মানে ওই যে একটা গণ, ওই যে একটা গোষ্ঠী, তাদেরকে আপনি শারীরিকভাবে হত্যা করলেন না, কিন্তু তাদের যে বিশ্বাস, তাদের যে আচার, তাদের যে সংস্কৃতি, তাদের যে ধর্ম, তাদের যে জীবনবোধ, মূল্যবোধ, তাদের যে আপনার সংস্কৃতির মধ্যে তো আপনার ধরেন কি নাই সংস্কৃতির মধ্যে, তার যে ধর্ম, তার যে অভিরুচি, তার যে প্রেম, তার যে বিবাহ, তার যে ভাব ভালোবাসার আকার প্রকার, তার যে সন্তানের সঙ্গে তার যে পিতার সম্পর্ক, তার যে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, তার সবকিছু তার সংস্কৃতি এবং সভ্যতার অংশ। ফলে একটা সংস্কৃতিকে আপনি এবং একটা জনগোষ্ঠীর তার সংস্কৃতি, তার ধর্ম, তার বিশ্বাসকে কিন্তু আপনি যখন হত্যা করা হয়, তখন হচ্ছে অর্থাৎ কিনা আপনি তাকে তার সংস্কৃতি থেকে উৎপাদন করলেন, তাকে তার সংস্কৃতি থেকে উচ্ছেদ করলেন, এইটাও কিন্তু একটা গণহত্যা বলছেন রাফেল সাহেব। এবং এটা 1948 সালে যখন জাতিসংঘে ওঠে এই এই প্রস্তাবনাটা, উনার এই টার্মটাই, তখন হচ্ছে ওই ইউরোপের যে ভদ্রলোকেরা, তারাও কিন্তু পৃথিবীর দেশে দেশে অনেক শারীরিক এবং সাংস্কৃতিক মানে অনেক গণহত্যা করেছেন। ফলে ইউরোপে যেহেতু তাদের উপরে একটা গণহত্যা হয়ে গেল, ফলে হচ্ছে যে আপনার তারা কিন্তু ওই শারীরিক গণহত্যাটা গ্রহণ করলেও আপনার হচ্ছে সাংস্কৃতিক গণহত্যাটা জাতিসংঘে ওই সময় গৃহীত হয় নাই, সাংস্কৃতিক গণহত্যা টার্মটা। কিন্তু সারা পৃথিবীর একাডেমিয়াতে সাংস্কৃতিক গণহত্যা টার্মটা মানে একটা ব্যাপকভাবে গৃহীত। এবং পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তারাও কিন্তু সাংস্কৃতিক গণহত্যা টার্মটাকে ব্যবহার করেন। যেমন আপনার চীনের উইঘুরের প্রশ্নে হচ্ছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে যে আপনার চীনের উইঘুরের ঘটনাকে একটা সাংস্কৃতিক গণহত্যা বলে আখ্যায়িত করেছে। এবং 2015 সালে কানাডার একটা প্রদেশের প্রাদেশিক আদালত তারা হচ্ছে যে আপনার আম, তারা হচ্ছে যে কানাডার আদিবাসীদের সঙ্গে সেখানকার উপনিবেশায়িত সময়ে যে ঘটনা ঘটেছিল সেইটাকে হচ্ছে যে কিন্তু তারা কিন্তু একটা গণহত্যা বলে আখ্যায়িত, সাংস্কৃতিক গণহত্যা বলে তারা গ্রহণ করে। ফলে এটা কানাডাতে একটা আইনি ভিত্তিও এই জিনিসটা পায়। কিন্তু এটা একাডেমিতে ওয়েল অ্যাকসেপ্টেড একটা টার্ম, সাংস্কৃতিক গণহত্যা। এবং সাংস্কৃতিক গণহত্যা বলতে যেটা বোঝানো হয়, আমি যেটা বললাম যে একটা জনগোষ্ঠীকে তাদের সংস্কৃতি থেকে উৎপাটন করা, উচ্ছেদ করা, নির্মূল করা। হ্যাঁ, তো এখন আমরা আসি যে বাংলাদেশে আসলে কি হয়েছিল এই গত 2 বছরে, বিশেষ করে পাগলের চুল কাটার প্রশ্নে। দেখেন মানে এই ব্যাপারে একটা পেজ আছে, পেজটার নাম হচ্ছে মাহবুব ক্রিয়েশন, এবং ওদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ। এই মাহবুব ক্রিয়েশনের মাহবুবকে তার একটা ভিডিওতে আমরা দেখতে পাই, সে হচ্ছে একজন সাধুকে, একজন পাগলকে হচ্ছে সে খপ করে রাস্তায় গিয়ে ধরে। ওই সাধু বৃদ্ধ, ষাটোর্ধ্ব তার বয়স, তাকে ধরে এবং ধরবার পরে তিনি বলে, বাবা তুমি আমারে কেন ধরছো? তো ওই মাহবুব তারে বলে যে এই যে আপনি যে যেমন আছেন কাকা, আপনারে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিব। ওই সাধুর চুলে কিন্তু জট। এবং আমি আপনার হচ্ছে যে ওই সাধুর চুলে যে জট, এই জটের যে তাৎপর্য, সেই তাৎপর্যটাতে আমি যদি যাই, তাহলে জট কিন্তু আপনি চুলে যতই ময়লা করেন, চুলের মধ্যে আপনি যতই স্টাইল করেন, যতই আপনি কি বলবো যে আমাদের এখনো চুলে রং দেওয়ার একটা প্রথা এসেছে, আপনার মানুষের চুলের যত্নের একটা ব্যাপক ব্যাপার স্যাপার রয়েছে এখনকার আধুনিক সময়ে এসে, নারী পুরুষ নির্বিশেষে সবারই, নারীদের আপনার হচ্ছে যে চুলের যত্নের অনেক ব্যাপার আছে। কিন্তু আপনি চুলে যাই মাখেন, যাই যত্ন চুলের নেন, চুলে কিন্তু আপনি জট ফেলতে পারবেন না। জট ধীরে ধীরেও পড়ে না, জট এক রাতে হঠাৎ করে নামে। হ্যাঁ, আপনি রাতে ঘুমালেন, সকালবেলা উঠে দেখলেন যে জট জট পড়ে গেছে। এবং জট যে আপনি কাটবেন, দেখেন জট কিন্তু কাটলে, এটা বিশ্বাস যে জট কাটলে মানুষ মারা যায়, মারা যাইতে পারে, অথবা তার শরীরের ক্ষতি হইতে পারে, তার আধ্যাত্মিক ক্ষতি হইতে পারে। ফলে যাদের জট হয় তারা কিন্তু হচ্ছে যে আপনার, যদি জট কাটার হয় তাহলে একজন আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে, তার যে স্পিরিচুয়াল প্রসেস, তার যে স্থানীয় লোকজ চিকিৎসার প্রক্রিয়া, সেগুলোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে জট কাটা হয় এবং তারপরে এটাকে নিরুৎসাহিত করা হয়। যদি কেউ কাটে তাহলে এইভাবে কাটে। এবং আপনার ফলে জটের একটা
আধ্যাত্মিক তাৎপর্য আছে। আপনি জানেন যে শিবের মাথায় জট থাকে, হিন্দু ধর্মের যে সাধুরা, হ্যাঁ, আপনার শিবের মাথায় জট থাকে। এবং এটা শুধু হিন্দু ধর্মের না, মুসলিম সাধুদের মধ্যেও কিন্তু, আধ্যাত্মিক সুফি ফকিরদের মধ্যেও কিন্তু আপনার হচ্ছে যে জটের একটা বিশেষ সম্মান, বাংলার ফকিরদের মধ্যে জটের একটা বিশেষ সম্মানের জায়গা রয়েছে। হ্যাঁ, ফলে আপনার হচ্ছে আমি যে জিনিসটা বলছিলাম যে জটের একটা আধ্যাত্মিক তার দাড়ির মধ্যে জট হয়, তার তাৎপর্যের জায়গা আছে। এবং সাধনা করে মানুষ, আপনি জানেন সাধনা করে হচ্ছে তার যেন জট হয় এটার জন্য, এই জন্য একটা আধ্যাত্মিক সাধনার ব্যাপার আছে। এবং একজন সাধু, একজন ফকির, তিনি যখন হচ্ছে একটা ধ্যানের মধ্যে আসেন, তিনি হচ্ছে যে একটা ঘোরের মধ্যে আসেন, ধরেন যে যেমন আমি আপনাকে বলি যে একজন আধ্যাত্মিক সাধুর একটা সাধনা হচ্ছে যে তিনি হচ্ছে যে কারোর সাথে কোনো কথা বলবেন না, তিনি কোনো ইশারা ভাষাও প্রয়োগ করবেন না। এটা হচ্ছে যে ধরেন একটা সাধনা, হ্যাঁ। এবং তিনি হচ্ছে ওই সময়টাতে তিনি কি করবেন, তার দেহে যা কিছু প্রাকৃতিক সেটাকে প্রাকৃতিক ভাবে তিনি হচ্ছে যে বড় হইতে দিবেন। আপনি এটা শুনে হাসতে পারেন, বি উইথ ইউর লাফটার, আপনার হাসি নিয়ে আপনি থাকেন, ডাই উইথ ইউর লাফটার, আপনার হাসি নিয়ে আপনি মারা যান, অ্যান্ড গো টু হেল উইথ ইউর লাফটার, আপনার হাসি নিয়ে আপনি জাহান্নামে যান। কিন্তু ওই মানুষটার এটা বিশ্বাস, ওই মানুষটার এটা ধর্ম। আপনার যেটা ধর্ম সেটা অন্য কারো কাছে হাস্যকর হইতে পারে, হয়তো অন্য অনেকের কাছে হাস্য, আপনি স্মরণ করে দেখেন আপনার যে ধর্ম, অন্য অনেকের কাছে সেটা উগ্র হইতে পারে, অন্য অনেকের কাছে সেটা খারাপ হইতে পারে, কিন্তু ওই মানুষটার এটা ধর্ম যে তিনি হচ্ছে যে তার যে চুল, তার যে জটা, সেটা তার বিশ্বাসের অংশ। এবং তিনি হচ্ছে যে কারোর সাথে কোনো কথা বলবেন না, তিনি কোনো শারীরিক, তার দেহের যা কিছু স্বাভাবিক প্রক্রিয়া বড় হচ্ছে তিনি সেটাকে বড়, তার চুল দাড়ি, তার যে গোপ সেটাকে তিনি বড় হইতে দিচ্ছেন, তিনি সেটাকে ধরছেন না। এবং তিনি জগতের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তিনি একটা জায়গায় বসে আছেন, তিনি খাচ্ছেন, ঠিক আছে, তাকে কেউ খাবার দিলে তিনি খাচ্ছেন, খাবার না দিলে তিনি খাচ্ছেন না। একটা ঘটনা আছে, আমি হচ্ছে এই ঘটনাগুলোতে যাব, আমি তার আধ্যাত্মিক সাধনাগুলোর কথা আমি বলছি। ফলে চুল এবং জটা এইটা স্পষ্ট ভাবেই, এবং হচ্ছে যে আপনার তার হচ্ছে যে বিশ্বাস, তার হচ্ছে যে আধ্যাত্মিকতা গভীরভাবেই সেইটার একটা অংশ। হ্যাঁ, আপনার হচ্ছে যে, এবং এখানে চিশতিয়া তরিকার, এখানে মুজাদ্দিদিয়া তরিকার অনেক সাধুরা আছেন, তাদের নকশেবন্দিয়া তরিকার অনেক সাধুরা আছেন, তাদের হচ্ছে যে তাদের চুল হয়, চুলে জটা হয়। হ্যাঁ, এবং সাধুরা আপনার হচ্ছে যে ইসলামের যে ইতিহাস বলেন সেখানে আসহাবে সুফা বলে একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে যে নবীজির মসজিদে নবাবির পাশে একদল পাগল, একদল সন্ন্যাসী, একদল সাধু তারা থাকতো, তারা তো নামাজ রোজা করতো না, শরীয়ত করতো না, তারা নিজেদেরকে পরিচয় দিত তারা হচ্ছে নবীজিকে ভালোবাসে, নবীজির তারা আশেক। এবং এই যে আশেকরা, তারা হচ্ছে যে আপনার একবারে এরকম একটা ঘটনা প্রচলিত আছে সুফিদের মধ্যে, দেখেন ওই ওই এরকম একটা ঘটনা একবার এরকম ঘটেছিল যে হচ্ছে যে আপনার যে তাদেরকে হচ্ছে, এই পাগলদেরকে হচ্ছে হযরত ওমর হচ্ছে যে তাদেরকে তুলে দেন আর কি, কি এখানে এসে পাগলামি করতেছো। তখন নবীজি ওমরকে ডেকে বলেন যে ওমর, তুমি যে চর্চা করছো, এই পাগলেরা এমন অনেক সত্যের, এমন অনেক গুপ্তের খবর জানে যেটা তুমিও জানো না, ফলে তাদেরকে ডিস্টার্ব করিও না। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে এইটা ইসলামের ওই ধারাটায় আছে আর কি। কিন্তু এই ঘটনাগুলোকে, এগুলো তো আপনার সুফিদের আধ্যাত্মিক চর্চার যে হাদিস, যে দলিল, এগুলাকে তো ওহাবিরা স্বীকার করে না। ফলে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় হচ্ছে যে আপনার বিশেষভাবে এইরকম অনেকগুলা পেজ গড়ে ওঠে, অনেকগুলা হচ্ছে যে শক্তি গড়ে ওঠে। তারা হচ্ছে, এর মধ্যে আছে হচ্ছে যে আপনার স্ট্রিট হিউম্যানিটি বাংলাদেশ, মাহবুব ক্রিয়েশনের, এর মধ্যে আরেকটা আছে কে এম রিয়াজ, এর মধ্যে আরেকটা আছে হচ্ছে হিউম্যান ফার্স্ট বিডি, হ্যাঁ, এরকম আরেকটা চ্যানেল আছে। তো এরা হচ্ছে, এবং এরা সকলেই হচ্ছে ওয়াহাবিয়া। এবং এরা স্পষ্টভাবে, আমি একটা জিনিস বলছি, আহ আমাকে একটা সেকেন্ড একটু সময় দিবেন, হ্যাঁ, একটা হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো হ্যাঁ, আমি আপনাকে যেটা শোনা যাচ্ছে। বলছিলাম আর কি, হ্যাঁ, আমি যেটা বলছিলাম আপনার হচ্ছে যে আহ, যে আপনার ফলে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় অনেকগুলা পেজ দেখা দেয় এবং অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্ম দেখা দেয়। এরা যেটা করে সেটা হচ্ছে যে আপনার এরা মাজারে, এরা হচ্ছে যে সাধুদের ধরে ধরে, পাগলদের ধরে ধরে, ওই যে পাগল পন্থার কথা বলছিলাম আধ্যাত্মিক, আধ্যাত্মিক অর্থে, সেই পাগল ধরে ধরে তাদের চুল কেটে দেয়া শুরু করে। এবং আপনার হচ্ছে যে এর মধ্যে আমি কিছু ঘটনা বলি আর কি, আমি যে ঘটনাটা দিয়ে শুরু করছিলাম এবার সেটাতে আসি। যে একজন
সাধুকে মাহবুব ক্রিয়েশনের মাহবুব তার হাত ধরে, ধরার পরে ওই যে সাধু, সাধু বলে যে বাবা তুমি কেন ধরছো বা কি, মানে যাচ্ছিলেন পথে, যে আপনি যে এইভাবে আছেন, আপনি যে অপরিষ্কার, আপনার মাথার মধ্যে যে জটা, ওই সাধুর চুলে কিন্তু জটা, ঠিক আছে, আমি কিন্তু জটার তাৎপর্য একটু আগে বলে আসলাম। ফলে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই যে সাধু, তিনি বলছেন যে আপনি মানে তিনি বলছেন বাবা আমার চুল দিয়ে তুমি কি করবা, তখন মাহবুব বলছে যে কাকা আপনার যে চুলগুলা আছে এই চুলগুলা হচ্ছে যে আপনারা আমরা পয় পরিষ্কার করে দিব, আপনারা সুন্দর করে ই করবো। তো উনি বললো বাবা আমারে ছাড়ো, আমারে প্লিজ, আমার মানে আমার এরকম করো না। তো উনি বললো যে না কাকা আপনার ই করে দিব, লোকটা ছাড়তে চাচ্ছে, মাহবুব তারা ধরে নিয়ে আসতেছে আর কি। তো ওই লোকটারে মাহবুব জিজ্ঞেস করলো যে আপনি কি মাজারে যান, তখন ওই লোকটা উনি কোন মাজারে যায়, উনার যে মুর্শিদ তার কথা বললো আর কি। তখন মাহবুব বললো যে এইটাই তো সমস্যা, আপনি মাজারে কি বলছে নামাজ না পড়তে। তারপরে মাহবুব নিয়ে আসে এবং হচ্ছে সাধুর চুলটা কেটে দেয়। হ্যাঁ, এবং তার অনেকগুলো ভিডিওতে তার এরকম ই আছে আর কি, যে মাজারপন্থী পাগল এইভাবে সে ধরে। আরেকটা ভিডিও আপনার হচ্ছে যে সেইখানে হচ্ছে আপনার হচ্ছে যে মাহবুব মানে একটা হচ্ছে যে ফুটওভার ব্রিজ আর কি, মানে ফুটওভার ব্রিজ না তো, এটারে বলে হচ্ছে ফ্লাইওভার আর কি, উড়াল সড়ক। একটা উড়াল সড়কের নিচে একটা লোক উদাস হয়ে বসে আছে। হ্যাঁ, খুব চমৎকার হাওয়া বইছে, মানে ভিডিওটা খুব, ফ্রেমটা খুব সুন্দর আর কি। তারপরে মাহবুব এবং তার সাথে আরো দুইজন আসলো, এসে হচ্ছে ওই লোকটারে হচ্ছে ফেললো। হ্যাঁ, মানে মাটির মধ্যে না, ওই লোকটারে প্রথমে ধরলো আর কি, ধরে বললো যে এই বাবা আপনি যে আছেন, আপনি কি নামাজ রোজা করেন। তো ওই লোকটা বলতেছে আমার উপর শরীয়ত ফরজ না, আমার উপর শরীয়ত ফরজ না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ও বললো কি শরীয়ত ফরজ না, ওই লোকটা আর কিছু বলতে দিচ্ছে না, তারা জোর করে ধরলো। ওই লোকটা বললো যে, ওই লোকটা আবার তারে জোর করে ধরার পরে ওই লোকটা হচ্ছে বসা থেকে উঠে গেল আর কি, লোকটা জোর করে, একটু কম বয়স্ক। ওই লোকটা বললো আমার উপর শরীয়ত ফরজ না, আমারে কথা বলতে দেন। বুখারী শরীফের এত নাম্বার হাদিসে আছে, হাদিসের নাম্বার বলতে পারছে, কথা শেষ করতে পারে নাই, লোকটারে মাটির মধ্যে ফেললো, ফেলে লোকটার বুকের উপর পা দিল। আর দুইজন হচ্ছে লোকটার হাত ধরছে, তারপর লোকটা চুলের মানে জটা শুদ্ধে চুল ধরে এইভাবে লোকটার চুল হচ্ছে কাইটা দিল। লোকটা পুরা সময় মানে লোকটা অনেক কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু না মানে ওই লোকটার মানে ধরেন যে আপনার এইটা মানে লোকটার যে দেহ, লোকটা যে একটা মানুষ, মানে আমি এই যে ভিডিওটা কিন্তু আমি দেখতে পারি না আর কি। এরকম আরেকটা ভিডিও আছে, কুষ্টিয়ার এক বাউল রে হচ্ছে যে মাহবুব এভাবে চুল কেটে দিচ্ছে। হ্যাঁ, তো এই ভিডিওগুলো না মানে আমি দেখতে পারি না। আপনার কোরবানির গরু জবাইয়ের সময় যেমন গরুকে জিজ্ঞেস করা হয় না, ওই লোকটাকেও কিন্তু ওই লোকটার সংস্কৃতিকে, তার জীবনকে, তার ধর্মকে, তার মূল্যবোধকে, তার বিশ্বাসকে, এবং সবচেয়ে বড় কথা সে না করতেছে তার মানব সত্তাকে, তার মানুষ সত্তাকে, যখন জবাই করা হচ্ছিল তখনও কিন্তু এই পশুর মতো তাকে কোনো প্রশ্ন করা হয়নি। হ্যাঁ, এবং আপনার এরকম আরো ভিডিও আছে, ওই যে হিউম্যান ফার্স্ট ভিডি, তারা হচ্ছে যে আপনার হচ্ছে যে কেরানীগঞ্জের এক 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 পাগল ফকির। হ্যাঁ, তিনি হচ্ছে ফকিরনী দরবার শরীফের আশপাশে থাকেন। তো তিনি, ওই লোক কারোর সাথে কোনো কথা বলে না। হ্যাঁ, আপনার হচ্ছে যে তিনি হচ্ছে, উনি কারোর সাথে কোনো কথা বলেন না, উনি বসে থাকেন। এবং আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিল যে এই ভদ্রলোককে কোনো খাবার দিয়ে গেলে এই খাবার পাখি খায় না, এই পাখারে, এই খাবারে পিঁপড়া বসে না, স্থানীয় এবং কুকুরও খায় না আর কি, মানে কোনো পশু পাখি তার খাবার খায় না। এই লোকটা বসে থাকে তার মতো চুপচাপ। তো এই লোকটারে ধরে, লোকটা খালি গোগাচ্ছিল আর কি, এই লোকটারে ধরে চেপে তার চুলের জটা, তার চুল কেটে দেয়। হিউম্যান ফার্স্ট বিডি বলে আরেকটা চ্যানেল। তারপর আপনার আমি আপনাকে আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, আপনার হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল হচ্ছে যে হাইকোর্টের ধারে কাছে কোনো একটা জায়গায় আর কি। এই লোকটাকে আমি আরেকবার দেখেছিলাম। হ্যাঁ, আরেকবার দেখেছিলাম। হ্যাঁ, প্রথমে আমি ভিডিওটার কথা বলি, আপনি দেখছেন কিনা ভিডিওটা। ওই পাগলকে হচ্ছে কয়েকজন মিলে হচ্ছে, মানে এইটা হচ্ছে কেম রিয়াজ চ্যানেলটা আর কি, তারা হচ্ছে যে ধরে লোকটারে বারবার ফেলে দেয়। তো তারপর হচ্ছে যে মানে লোকটা হচ্ছে ছাড়ার জন্য চেষ্টা করতেছে, লোকটারে ছাড়তেছে না। তারপর হচ্ছে যে লোকটারে হচ্ছে কে এম রিয়াজ চ্যানেলের যে প্রধান কে এম রিয়াজ, আহ, সে হচ্ছে তাকে জোর করে তার চুল কেটে দিতে থাকে আর কি। এবং ওই লোকটা, ওই যে পাগল, সে হচ্ছে বলে, ওই পাগলের পুরো পরিচয় কিন্তু কে এম রিয়াজ তার ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিয়েছে আর কি। তো ওই যে পাগল সে হচ্ছে যে কে এম রিয়াজের উদ্দেশ্যে বলে যে যে তুই তোর মতো মোল্লায় যদি আমার চুল কাটটা দিতে পারে, তাহলে আমি মানসে কেন তোর দাড়ি কাটটা দিতে পারবো না, আমি তোরে দেখা নিব, তোর দাড়ি আমি কাটটা দিব। লোকটা এটা বলতে থাকে। এবং হচ্ছে যে আপনার
ওই লোকটা তার চুল কেটে ফেলে, তার জটা কেটে ফেলে, হ্যাঁ, এবং ওই লোকটা হচ্ছে যে আপনার কিছু বলতে পারে না। এবং তখন কেম রিয়াজ তারে বলে, তোরা দাঁড়া, মাজারে মাজারে ঘুরস আর ভণ্ডামি করস, মাজারে মাজারে ঘুরোস আর ভণ্ডামি করস, তোদের তোদের ব্যবস্থা করতেছি, তোদেরকে একটা জায়গাতে, তোদেরকে এখন রাখবো আর কি, তোদেরকে, তোদের ব্যবস্থা, তোদেরকে একটা জায়গায় নিয়ে রাখবো, মানে জাস্ট লাইকে যে এদের জন্য একটা ক্যাম্প করতেছে, এদেরকে যেন বন্দি করার একটা ই করতেছে, মানে ওর রাগে ওর ভেতরের ইচ্ছাটা প্রকাশ হচ্ছে আর কি, মাজারে মাজারে ঘুরোস আর ভণ্ডামি করস। তো এই যে এই ঘটনার যিনি ভিকটিম, তার সাথে আমার দেখা হয়েছিল, তার সাথে আমার দেখা হয়েছিল হচ্ছে শরফুদ্দীন চিশতির ওরসটা যেদিন বন্ধ করে দেয় হাইকোর্ট মাজারের, ওই ঘটনাটাও কিন্তু হাইকোর্টের আশেপাশে ঘটেছিল আর কি, লোকেশন দেখলে বোঝা যায়। তো আপনার হচ্ছে যে হাইকোর্টের যে রেলিং, রেলিং এর পাশে ওই লোক হচ্ছে শরফুদ্দীনের মাজারের পাগল আর কি, শরফুদ্দীনের পাগল। তো আপনার হচ্ছে যে এই শরফুদ্দীন চিশতি, যিনি খাজা মঈনুদ্দিন চিশতির পুত্র এবং আওলাদ, তার মাজারের উনি হচ্ছে যে পাগল আর কি, ওই যে পাগলপন্থী সাধক। এরকম আরেকটা ঘটনা আপনাকে আমি বলি, এবং ওই লোকটা কিন্তু এখন, ওই সময় যে কথা বলতেছিল আমি যখন তার সাথে দেখা করছি, তার আর কথার ওই রকম খেই ছিল না আর কি। এবং এই ঘটনাটা যে তাকে প্রভাবিত করেছে, এইটার প্রমাণ আপনি পাবেন হচ্ছে আরেকটা ঘটনা, এবার আমি বলি, যেটা বিখ্যাত আরেকটা, আরেকটা পরবর্তী যে ভাইরাল ভিডিওটা আর কি, আল্লাহ তুই দেহিস, ওই যে ভিডিওটা, ওই ভিডিওর ভদ্রলোক হচ্ছে, উনি নিজেকে পরিচয় দিয়েছেন উনি হচ্ছে শাহজালাল মাজারের ভক্ত, হ্যাঁ, এবং বাবা শাহজালালের ভক্ত উনি, এবং উনি হচ্ছে নকশেবন্দিয়া তরিকার একজন ফকির। হ্যাঁ, এবং আপনি জানেন যে ফকির, সাধু, সন্ন্যাসী অর্থাৎ সুফিবাদীদের ক্ষেত্রে তারা কিন্তু গুরুবাদী, অর্থাৎ কিনা তার গুরু মুর্শিদ যিনি তার শিক্ষক, তিনি তাকে একটা নির্দিষ্ট সাধনা দিতে পারেন, এবং সেই সাধনার ভিত্তিতে তিনি হচ্ছে যে সাধনা করেন। এই জিনিসটা মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদেরিয়া, সকল তরিকা এটা স্বীকৃত। ওই তরিকার যিনি মুর্শিদ, তিনি তার যে, তার অধীনে যে সাধনা করে, তাকে তিনি একটা বিশেষ সাধনা দিতে পারেন, এবং সেই সাধনা শরীয়ত সম্মত হবার কোনো আবশ্যিকতা নাই। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? এইটা চিশতিয়া তরিকার ধর্ম যে সমাগান করা যাবে, চিশতিয়া তরিকার এটা বিশ্বাস, মহাপুরুষ আসছেন এবং তিনি অনুমতি দিচ্ছেন, ঠিক আছে। ফলে আপনার হচ্ছে যে ওই যে সাধুর কথা আমি বলছিলাম, হালিম আকন, ময়মনসিংহের, তার আপনার হচ্ছে যে তার জটা হচ্ছে কেটে দেয়া হয়েছিল। হ্যাঁ, আপনার হচ্ছে যে তার জটা জোর করে চেপে ধরে তার জটা, তিনি বলছিলেন আল্লাহ তুই দেহিস। আমি একবার হচ্ছে যে এক বাসের হেল্পারে জিজ্ঞেস করছিলাম যে এই যেগুলো হচ্ছে, এটারে আপনি কিভাবে দেখেন। ওই বাসের হেল্পার আমারে বলছিল যে আল্লাহর আরশ শুদ্ধা কাঁপতাছে। তো ওই যে সাধু, উনি বলছিলেন আল্লাহ তুই দেখিস। এবং কয়দিন আগে সাংবাদিকরা তার কাছে রিপোর্ট করতে গেছে, তিনি বলছেন যে তিনি কিন্তু আগে কিন্তু এলাকায় এলাকায় হেঁটে বেড়াতেন, এবং তার যে স্থানীয় লোকজ চিকিৎসা, সেইটাও ধরেন যে বিভিন্ন গাছ, হ্যাঁ, গাছ থেকে গাছগাছার যে চিকিৎসা, তারও কিছু বিদ্যা তিনি জানতেন, তিনি মানুষকে চিকিৎসা দিতেন, তিনি তার মতো থাকতেন। তাকে বাজারের মধ্যে একা ধরে যে তার জটা কেটে দেওয়া হয়েছে, এখনো তিনি বাড়ি ঘর থেকে অত বেশি বের হতে পারেন না, তিনি চোখে এখন কম দেখেন। ওই যে আমি একটু আগে বলছিলাম না যে জটা, জটা যদি সঠিকভাবে মানে জটা, জটা যদি কেউ জোর করে ধরে কেটে দেয়, তাহলে যে সাধক তার মৃত্যু হতে পারে, তার শরীরে ক্ষতি হতে পারে। এই হালিম আখন্দ হচ্ছে এটার একটা এক্সপেরিমেন্ট প্রুফ। হ্যাঁ, কারণ আপনার মডার্ন যে মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স তো চলে হচ্ছে যে আপনার ট্রায়াল অ্যান্ড এরর, এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে, তাই না? কিন্তু ফলে জটা নিয়ে তো মডার্ন মেডিকেল সায়েন্সের এরকম কোনো ট্রায়াল এরর করার সুযোগ নাই, কারণ যার জটা হচ্ছে সে তো গিয়ে বলে না যে আমার জটাটা কাইটা দেন, আমি এরপরে মরি কি বাঁচি, এটা আপনি দেখেন। ফলে এইটা হচ্ছে ভারত উপমহাদেশের মানুষের হাজার হাজার বছরের যে এই এই ভূমি, তো এই বাংলা যে ভূমি, এই ভূমি তো আজকালকার ভূমি না। এই ভূমির যে জনবসতি, এটা তো 1-2 হাজার, 5,000, 10,000 বছরের না, এটা অনেক প্রাচীন এই ভূমি। আমাদের যে পাহাড়গুলো, আমাদের অনেকগুলা পাহাড় আছে, এগুলা হচ্ছে হিমালয় পর্বতের সাথে উত্থিত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হিমালয় পর্বত যখন উঠছে, একই সাথে হচ্ছে আমাদের এই পাহাড়গুলো উঠছে। ফলে এইখানকার, এইখানকার যে নদী বিধৌত, এখানকার যে উত্তরবঙ্গ বলেন, আপনি সিলেটের পাহাড় অঞ্চল বলেন, চট্টগ্রামের পাহাড় অঞ্চল বলেন, এইখানকার জনবসতি, কুমিল্লার কথা আপনি বলেন, এইখানকার জনবসতি কিন্তু আজকে কালকের না, এটা অনেক প্রাচীন। ফলে আপনার আমি যে জিনিসটা বলছি যে এইখানকার সভ্যতার যে লোকজ প্রাচীন জ্ঞান হাজার হাজার বছর ধরে হয়েছে। হ্যাঁ, আপনি যখন আপনার ফ্রেমটা হয়ে যাবে 10,000 বছর, তখন কিন্তু অনেক মানুষের জটা
ধরেন যাদের জটা কাটা গেছে, ফলে এটা আমাদের কালেকটিভ নলেজে আছে যে জটা কাটলে এই সমস্যাটা হয়। ফলে যার জটা আছে এখানকার মানুষ তাকে সম্মান করে, জটায় হাত দেয় না, জটা কাটাটা একটা ব্যাপার। কিন্তু এই যে আহ, মানে যেই গোষ্ঠীটা এরা যে জটাটা কাটতে এসেছে, এরা জটাটা কাটতে এসেছে কবে? এরা জটা জুলাই আন্দোলনের পর পর এরা জটা কাটছে। এবং এরা জটা কেটে, এদের তো আর ওই কালেকটিভ নলেজের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এই নলেজকে এরা সম্মান করে না, এরা সেই জটাটা কেটে দিচ্ছে। ফলে মানুষটা, ওই যে হালিম আকন, তিনি যে হেঁটে বেড়াতেন, তিনি যে মানুষের কাছে পৌঁছে দেন, আজকে যে তিনি অন্ধ, প্রায় চোখে কম দেখেন, আজকে যে তিনি বের হইতে পারেন না, এইটা আসলে কয় টাকা দিয়ে, কত হাজার টাকা দিয়ে এটার ক্ষতিপূরণ হবে? আর কত হাজার বছর এদেরকে জেলে রাখলে এটার মানে এটার শাস্তি হতে পারে আমার আমার জানা নাই আর কি। কারণ এখানে শুধু হালিমা কুন্দের চুল কাটা হয় নাই, তার হিউম্যান এজেন্সিকে, তার মানব সত্তাকে অপমান করা হয়েছে। এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে আহ, আহ, তার তার মানব সত্তাকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এবং হচ্ছে যে তার যে ধর্ম, তার যে বিশ্বাস, সেটাকে আহত করা হয়েছে। এবং আপনি দেখেন যে এই ঘটনাটা যখন ঘটানো হচ্ছে, এই পাগলের সাথে, সাধুর সাথে, সন্ন্যাসীর সাথে, তার চুল কেটে দেওয়া হচ্ছে, তার জটা কেটে দেওয়া হচ্ছে, তার ধর্ম আর কোনো ধর্ম হিসাবে স্বীকৃত হচ্ছে না, তার নিজের দেহের ব্যাপারে তার মতামত আর কোনো মতামত বলে স্বীকৃত হচ্ছে না। ফলে তার তার যে দেখেন, তার একটা বিশ্বাস আছে, তার একটা ধর্ম আছে, তার বিয়েতে দফ বাজানো হয়, তার বিয়েতে গান গাওয়া হয়, এর কাছে গান গাওয়া হারাম। তার 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 যে জটা, এটা তার ধর্মের অংশ, তার জটা কেটে দেয়া, সে কেটে দিচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার তার যে ধর্ম, তার ধর্মে মাজার আছে, সেই মাজারটাকে ভেঙে দেওয়া হচ্ছে। তার ধর্মে মিলাদ আছে, সেই মিলাদটাকে করতে দেওয়া হচ্ছে না। সেও নবী মোহাম্মদকে ভালোবাসে, তার ধর্মে হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন আছে, তাকে ঈদে মিলাদুন নবীর দিন হামলা করা হচ্ছে। ফলে এই যে জটাটা কাটা, আপনার হচ্ছে যে এটা কিন্তু একটা সামগ্রিক যে সাংস্কৃতিক গণহত্যা বাংলাদেশে সংগঠিত হচ্ছে গত 2 বছর ধরে, সেই সামগ্রিক সাংস্কৃতিক গণহত্যা। সে একতারা বাজায় গান গায়, তার একতারা হারমোনিয়াম ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফলে হচ্ছে যে এমনকি সে তার খোদাকে যেই ভাষায় ডাকে, সেই ভাষাটাকেও আপনার হচ্ছে যে বেদাত, সেই ভাষাটাকেও ভুল, সেটা হচ্ছে বলা হচ্ছে আর কি। ঠিক আছে? ফলে আপনার হচ্ছে যে, কারণ আপনি জানেন সুফিদের মধ্যে ইসমে আজমের ধারণা আছে। সুফি এখন ওহাবি তো বলবে ইসমে আজম হচ্ছে কাফের। ফলে আপনার হচ্ছে যে তার যে ধর্ম, তার যে বিশ্বাস, তার যে আধ্যাত্মিকতা, তার যে ভাষা, তার যে সঙ্গীত, তার যে তার সামগ্রিক, অর্থাৎ এই যে সভ্যতাটা, এই সভ্যতাটা কিন্তু তৈরি হয়েছে বাংলার যে ভূমির ভেতরে, তার যে নিজস্ব আন্তর্জাতিক মিথস্ক্রিয়া। আপনি জানেন যে এই যে বাংলা, এই বাংলা কিন্তু হচ্ছে যে আপনার ব্রিটিশ আসার আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল। কারণ সারা পৃথিবীর সবচেয়ে বড় জিডিপি হচ্ছে যে আপনার মুঘল সাম্রাজ্যের, আর মুঘল সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে ধনী দেশ হচ্ছে বাংলা। ফলে এই যে বাংলা, একে হচ্ছে যে আপনার এইটার ভেতরে, এর ভিতরে আরব এসেছে, ইসলাম এসেছে, এর ভিতরে বুদ্ধ এসেছে, হিন্দু এসেছে, খ্রিস্টান এসেছে। এবং সেইটার যে সেইটার যে আহ, আহ, মানে সেইটার যে সংস্কৃতি, সেটার যে বিশ্বাস, সেটার যে রুচি, সেইটাকে হচ্ছে যে আপনার অনেক বেশি আক্রমণ, মানে সেইটার কোনো কিছুকেই হচ্ছে রাখবে না এরা আর কি। ঠিক আছে? ফলে এইটা হচ্ছে বাংলার সভ্যতার উপরে, বাংলার সংস্কৃতির উপরে যে আরব সাংস্কৃতিক আধিপত্যবাদ, এবং বাংলার সভ্যতাকে অ্যানাহেলেট করে দেয়া, বাংলার সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেয়া, মুছে দেয়া, ধ্বংস করে দেওয়ার জন্য যে আরব আমি বলবো যে সাংস্কৃতিক আধিপত্যবাদ, সেইটার হচ্ছে যে একটা তাণ্ডব নৃত্য হচ্ছে আমরা দেখলাম হচ্ছে যে আপনার মানে সেটা একটা সুপরিকল্পিত ভাবে আমরা দেখলাম হচ্ছে যে জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতা। এবং সেইখানে কিন্তু আপনার শুধুমাত্র যে আপনার হচ্ছে যে আহ, আহ, মানে আহ, এইটা যে এই সময়টাতে হয়েছে, মানে আমি বলছি যে এই প্রথম জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতায় বাউলদের উপরে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, তা কিন্তু নয়। তা কিন্তু নয়। এই ঘটনাটা এর আগে বিচ্ছিন্নভাবে আপনার হচ্ছে যে একজন বাউলকে ধরে তার চুল কেটে দিল। হ্যাঁ, আপনার হচ্ছে যে উম, তার আপনার হচ্ছে যে মাজার একটা তাদের ওরস করতে দিচ্ছে না, বা মিলাদ থামিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা ইতোপূর্বেও ঘটেছে, কিন্তু আপনার হচ্ছে যে বিচ্ছিন্নভাবে। কিন্তু আহ, এই এই জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতায় এই ঘটনাটা যেই মাত্রায় ঘটলো, যে ব্যাপকতায়, হ্যাঁ, এই ব্যাপকতা। এবং আপনি এই ঘটনাটার আরেকটা এই ঘটনাটা এর আগে ইতিহাসে আর একবারই ঘটেছিল। ইতিহাসে এর আগে কখন ঘটেছিল আমি সেইটাতে যাব, তার আগে
এই যে বাউলের চুল কেটে দেওয়া হচ্ছে, এইটার এইটার আরেকটা মাত্রা আমি এখানে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতায় যখন এদের চুল কেটে দেওয়া হলো, দাড়ি কেটে দেওয়া হলো, তখন তারপরে যেটা হইলো যে আপনার চুল দাড়িগুলো কেটে তারপরে হচ্ছে যে সেটাকে মানব সেবা হিসাবে ইউটিউবে ফেসবুকে প্রদর্শন করা হইলো, সেটার ভিত্তিতে টাকা তোলা হইলো, প্রচুর টাকা উঠলো, মধ্যপ্রাচ্য থেকে টাকা আসলো, এবং ইউটিউবে ফেসবুকে এটার ব্যাপক ভিউ হইলো, প্রচুর লোকেরা এটার প্রশংসা করলো। একটা মানুষকে প্রথমে হত্যা করা হইলো, তারপরে এটা এটা অনেকটা হচ্ছে একটা মানুষকে আপনি প্রথমে হত্যা করলেন, তারপর হচ্ছে তারে কেটে মানে তার তারপর হচ্ছে যে তারে কেটে টুকরা টুকরা করে হচ্ছে তার দেহের অংশগুলা, তার কিডনিটা আপনি বেচলেন, তার হার্টটা আপনি বেচলেন, তার ব্রেইনটা আপনি বেচলেন। ঠিক এইরকমই একটা ঘটনা এখানে ঘটেছে। ঠিক আছে, প্রথমে ওই মানুষটার মানব সত্তাকে আপনি হত্যা করলেন, ওই মানুষটাকে আপনি হচ্ছে যে ধ্বংস করলেন, ওই মানুষটার সংস্কৃতি, তার ধর্ম, তার বিশ্বাস পুরাটাকে হচ্ছে আপনি ভুলুণ্ঠিত করলেন। পরিশেষে তার নিজের দেহের উপরে আমি যেগুলো বলছিলাম যে মাজারে হামলা, মিলাদ করতে না দেয়া, গান করতে না দেয়া, এগুলো তো সব সাংস্কৃতিক গণহত্যার অংশ। এটার শেষ ধাপ হচ্ছে যে তার দেহকে সে তার নিজের সংস্কৃতিতে যেভাবে সাজায়, সেইটাকেও হচ্ছে আপনি আর স্বীকার করছেন না, সেইটার মালিকানাটাকেও আপনি আর স্বীকার করছেন না। সেটা স্বীকার না করে আপনার হচ্ছে যে তার উপরে হচ্ছে যে আপনার জটাটা, আপনি তার জটা কেটে দিচ্ছেন, তার দাড়িটা কেটে দিচ্ছেন। কেটে আপনি দেখেন এরা যখন কাটে, এরা হচ্ছে চুলের জটা কাটে, চুলটা হচ্ছে কাটে, তারপর হচ্ছে মোচটা ফালায়, দাড়ির নিচে যদি জটা থাকে এটা কাটে, কাইটে হচ্ছে সুন্দর একটা সুন্নতি একটা চেহারা দেয়। হ্যাঁ, ফলে এইভাবে যে একটা মানুষকে আপনার হচ্ছে যে আপনি আপনার ধর্মীয় চেহারাটা তার উপরে চাপায় তার তার মধ্যে আপনি বাস্তবায়ন করলেন, তার দেহ পরিণত হইলো আপনার জিহাদের মাঠে। বুঝতে পেরেছেন? মানে যে বাহুল যে পাগলের চুলটা কাটা হচ্ছে, ওই দেহ কিন্তু আর ওর দেহ না, ওর দেখো দেহ এখন হয়ে পড়ছে হচ্ছে ওহাবি কাঠমোল্লার জিহাদের জায়গাতে আর কি, জিহাদের ভূমিতে। হ্যাঁ, ফলে তার দেহটার উপরে তার যে আর দেহের কোনো মালিকানা থাকছে না, এবং এইটা যে ওর জিহাদের ভূমিতে পরিণত হচ্ছে, তারপরে এটা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে, এবং সেইটা বিক্রি হচ্ছে, এবং একদল লোক যাদের হচ্ছে যে এই আমাদের সমাজের গত ব্রিটিশ আমল থেকে হয়ে আসা দীর্ঘ ওহাবিকরণ এবং বাংলাদেশের ওহাবিকরণের কারণে একদল লোকের যারা হচ্ছে আর এই ধর্মটা জানে না, এই ধর্মটা বিশ্বাস করে না, অথবা এটাকে ঘৃণা করে, বাংলার বাংলার যে সুফির ধর্ম এটাকে ঘৃণা করে, যে ঘৃণা করে, সে এখন এইটাকে প্রশংসা করতেছে। অনেক কমেন্ট আসে যে এই ভণ্ড ঠিকই হয়েছে, এই ভণ্ডের সাথে ঠিকই হয়েছে, আপনি দেখেন। তারপরে অনেকে বলে যে না, আহা কি মানবতা, তাই করে দিল, এদেরকে টাকা পয়সা পাঠাচ্ছে। এইখানে এইখানে ঘটতেছে এটার আরেকটা লেয়ার, আরেকটা ঘটনা, যে আপনি ওই মানুষটাকে হত্যা করলেন, তারপর তার দেহের মাংস টুকরা টুকরা করে আপনি ধরেন একটা অংশ এক এক জায়গায় বিক্রি করলেন, তার দেহের কিছু অংশ আপনি রান্না করে খাইলেন, খাওয়ার পরে আপনি বললেন আহা আমি তার কি উপকার করলাম। হ্যাঁ, আপনি আপনি তার তার উপকার করলেন তারপর আর কি। ঠিক আছে, তো ফলে এই যে ঘটনাটা, মানে এইটার এইটার যে এরপর এটার আরেকটা লেয়ার আছে আর কি, এই ঘটনাটার আরেকটা লেয়ার আছে। সেই শেষ লেয়ারটা হচ্ছে কি দেখেন, ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউব তো গুগল কোম্পানির প্রতিষ্ঠান, ইউটিউব যে অ্যালগোরিদম, তাদের একটা অন্যতম কনসার্নের জায়গা হচ্ছে যে ফেসবুক বা ইউটিউব এইটাকে ব্যবহার করে যাতে কোনো গোষ্ঠী, কোনো ধর্ম, কোনো মানুষ, কোনো বিশ্বাস, সেইটার উপরে যাতে হচ্ছে যে কোনো নিপীড়ন, গণহত্যা বা আক্রমণ, সেইটা যাতে কেউ না করতে পারে। এটা কিন্তু আপনি ইউটিউব গাইডলাইন, ফেসবুক গাইডলাইন, সেখানে গেলে আপনি দেখবেন। কিন্তু ইউটিউবের যে গাইডলাইন, সেই গাইডলাইন এই জিনিসটাকে ট্রেস করতে পারতেছে না যে এইখানে একটা সাংস্কৃতিক গণহত্যা হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটার ভয়াবহতাটা কি? যখন হচ্ছে যে আপনি তার উপরে একটা সাংস্কৃতিক গণহত্যা চালাইলেন, তারপর আপনি ক্যাপশন দিচ্ছেন, থাম্বনেল লিখতেছেন যে না এটা একটা আমি উপকার করতেছি, অথবা আপনি দিচ্ছেন যে দেখেন ভণ্ডকে আমি উন্মোচিত করতেছি, এবং তার নিচে যখন হাজার হাজার, আপনি দেখেন ওহাবিদের যে বিশ্বাস, আমি বলতেছি ওহাবি, সালাফি, মৌদুদিবাদী, অর্থাৎ টোটাল যে মানে খারেজি সম্প্রদায়টা আর কি, এদের যে বিশ্বাস, এদের বিশ্বাস অনুসারে কিন্তু আপনার হচ্ছে যে অন্য কোনো মানুষের উপরে আপনি জিহাদের হিসাবে আপনি জোর করতে পারেন, আপনি ওটা ওর ধর্ম। ও যে পাগলের চুল কাটতেছে এটা কিন্তু ওর ধর্ম। আমি কেন এটা ওহাবি বলতেছি, কারণ ওর ধর্মটা ইটসেলফ একটা ফ্যাসিস্ট মতাদর্শ। ওহাবিজম ইটসেলফ একটা ফ্যাসিস্ট মতাদর্শ। ও যে চুল কাটতেছে এটা ওর ধর্ম জেনে কাটতেছে। আপনি আরেকজনের ধর্মকে ধ্বংস করে দেয়, আরেকজনের মানব সত্তাকে ভুলুণ্ঠিত করা, এইটাই ওর ধর্ম, এইটাই ওর বিশ্বাস। ফলে ও ওর বিশ্বাসের অংশ হিসাবে হচ্ছে যে আপনার, কিন্তু এটা কোনো প্রকৃত মানে ইসলামের মেসেজ এটা না।
ঠিক আছে, মানে আমি যেটা মনে করি আর কি, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, কারণ ওই যে পাগলের চুল কাটতেছে সেও কিন্তু মোহাম্মদী প্রেমের কথা বলতেছে, কিন্তু এরা হচ্ছে যে আপনার, আমি যেটা বললাম যে ওহাবি এবং খারেজি, এদের বিশ্বাস, এরা ইসলামটাকে বিকৃত করে, এদের বিশ্বাসটা হচ্ছে যে এরা এদের বিশ্বাস মতো এই কাজটা করছে, এবং এটা ফ্যাসিস্ট। এই বিশ্বাসটা, এটা হচ্ছে ফ্যাসিস্ট। জার্মান ন্যাৎসি পার্টি যেরকম তার ফ্যাসিস্ট বিশ্বাসের জায়গা থেকে জার্মানিতে অন্য সমস্ত, শুধু ইহুদি না, অন্য সমস্ত চিন্তা, রাজনৈতিক মতাদর্শ, বিশ্বাসের মানুষকে ধ্বংস করেছিল, এরা হচ্ছে এরকম ফ্যাসিস্ট। এরা অন্য কোনো কিছু রাখতে চায় না। হুম। এবং আমরা জানি যে আমরা গত 16 বছরে আরেকটা ফ্যাসিস্ট রেজিম আমরা পার করেছি, কিন্তু ওই ফ্যাসিজমটা যেটা ছিল গত 16 বছরে, এইটা ছিল অনেক বেশি আমলাতান্ত্রিক স্বৈরতন্ত্র। হ্যাঁ। এবং হচ্ছে যে আপনার এইটা কিন্তু সে অনেক ফ্যাসিস্ট কর্মকাণ্ড করেছে, কিন্তু তার যে পার্টি ম্যানিফেস্টো, তার পার্টি ম্যানিফেস্টোতে কিন্তু সে লেখে না যে অন্য অন্য সব বিশ্বাসকে আমি গায়ের জোরে দমন করে ফেলবো। সে করেছে ফ্যাসিস্ট আচরণ, কিন্তু সে ফ্যাসিস্ট হয়ে উঠেছে ক্ষমতার ক্ষমতার যে মোহ, এবং আমাদের এখানে ক্ষমতায় থাকার সাথে যে টাকা পয়সাওয়ালা হওয়ার যে একটা সম্পর্ক, এবং ক্ষমতা হারাইলে যে আপনার বিপদে পড়ার একটা সম্ভাবনা, এই দুইটা মিলে হচ্ছে এরা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। কিন্তু আমরা যাদের কথা বলছি, এরা কিন্তু টেক্সট বুক ফ্যাসিস্ট, এদের বইয়েই আছে ফ্যাসিজম। এদের বইয়েই আছে যে সে অন্যের চুল কেটে দিবে, অন্য গান গাইলে সে এটাতে বাধা দিবে। তো আমি বলছি যে এই যে গোষ্ঠীটা, এইটা কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তী বাস্তবতাতে তারা হচ্ছে যে এইভাবে এরকম একটা ফ্যাসিস্ট কায়দায় হচ্ছে যে আপনার উম এটা করছে। এবং এই যে ফ্যাসিস্ট গোষ্ঠী অথবা এই যে উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী, এরা যখন হচ্ছে যে আপনার বাউলের চুল কেটে দিচ্ছে, পাগলের চুল কেটে দিচ্ছে, তখন এইটা যে একটা সাংস্কৃতিক গণহত্যা, যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউব অ্যালগোরিদম এটা বুঝতে পারছে না। ফলে ফেসবুকে, আমি মনে করি যে গুগল কোম্পানি, বাংলাদেশের যে আদালত, এটার যেদিন বিচার হবে, আপনার হচ্ছে, আমি আপনাকে এর মধ্যে একটা তথ্য দিতে চাই যে এইটাকে কেন্দ্র করে আদালতে একটা রিট হয়েছিল। এটা, এবং এটার ক্ষেত্রে আদালত হচ্ছে যে একটা বাংলাদেশের উচ্চতর যে আদালত, হাইকোর্ট, তারা হচ্ছে যে একটা রুলও জারি করেছে বাংলাদেশ রাষ্ট্রকে। সে বলেছে যে কেন এই ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা নিবে না, এটা জানতে চেয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কাছে হাইকোর্ট প্রশ্ন করেছে। তো আমি বলছি যে এটা এটা মানে গত 1.5 বছর ধরে আমরা আমরা অনেকে, আমাদের অনেক বন্ধুরা, তারা আরো অনেকেই, মানে প্রায় 40 জন নাগরিক, বিশিষ্ট নাগরিক আপনার একসাথে হচ্ছে একটা রিট করে, এবং সেইখানে হচ্ছে আদালত কিন্তু এই প্রশ্নটা রেখেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছে। তো আমি যে জিনিসটা বলছি যে এই প্রশ্নটা আমাদের সবার তোলা উচিত, কারণ হচ্ছে যে আহ, হয়তো পাগলের তার সাথে ধর্ম ভিন্ন, কিন্তু আপনার হয়তো তার সাথে পেশা ভিন্ন, আপনার হয়তো তার সাথে পোশাক ভিন্ন, তার লক্ষ্যবস্তু কিন্তু সকলেই। আপনি হয়তো সিনেমা দেখতে ভালোবাসেন, আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়াতে তানিম নূরের সিনেমাটা কিন্তু সেখানে কিন্তু হতে দেয়নি, প্রদর্শনী হতে দেয়নি। ফলে ফলে এদের লক্ষ্যবস্তু কিন্তু সবাই, ফলে এটা নিয়ে সকলেরই আলাপ তোলা উচিত। এবং আমাদের বিশেষভাবে হচ্ছে ফেসবুক কোম্পানিকে এবং মার্ক জাকারবার্গকে, অথবা গুগল কোম্পানিকে, গুগলের সিইও কে আমাদের হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা উচিত যে আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা সাংস্কৃতিক গণহত্যা হচ্ছে, এবং একটা সাংস্কৃতিক গণহত্যার পক্ষে একটা ব্যাপক মানে সাংস্কৃতিক গণহত্যাকেই মহিমান্বিত করে একটা ব্যাপক মানে আলোচনা হচ্ছে, বা একটা ব্যাপক প্রচার হচ্ছে, এবং আপনার প্ল্যাটফর্ম কিন্তু সাংস্কৃতিক গণহত্যায় ব্যবহৃত পৃষ্ঠপোষকতা হচ্ছে, পাচ্ছে। পৃষ্ঠপোষকতা পাচ্ছে। কিন্তু আপনার প্ল্যাটফর্ম, আপনার যে ফিল্টারিং প্রসেস, সেই ফিল্টারিং প্রসেস কিন্তু এটাকে আপনার হচ্ছে যে ট্রেস করতে পারতেছে না। হ্যাঁ, আপনি আপনি সন্ত্রাস, আপনি সারা পৃথিবীতে মৌলবাদের জুজু দেখাচ্ছেন, মৌলবাদের জুজু, মানে এগুলো তো আমেরিকান কোম্পানি। ফলে আপনি সারা পৃথিবীতে মৌলবাদের বিরুদ্ধে কথা বলছেন, মৌলবাদের জুজু দেখাচ্ছেন, কিন্তু আপনার প্ল্যাটফর্মকে ব্যবহার করে মৌলবাদী জঙ্গিরা একটা অঞ্চলের শান্তিপ্রিয়, এবং হচ্ছে যে শুধু শান্তিপ্রিয় না, আধ্যাত্মিক, দার্শনিক, এবং ওই অঞ্চলের যে ভূমিপুত্র, ভূমিপুত্র মানে এইখানকার যে আদিবাসী ধর্ম। হ্যাঁ, আমি বলছি যে সাঁওতালদের ধর্মটা যেমন তাদের যে আদি ধর্ম, তেমন আমাদের এখানে যারা হচ্ছে যে মাজারের পাগল, তারা যে চর্চাটা করতেছে, এই চর্চাটা এখানে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। মানে আদিবাসীর সংজ্ঞাটা যদি এই হয় যে হচ্ছে যে আপনার যে যে তার আদিম সংস্কৃতি এখনো চর্চা অব্যাহত রেখেছে, হাজার হাজার বছর ধরে এখানকার মানুষ ভেলায় ভেসে মাজারের বা তার যে তীর্থ সেই ওরসে যেতে এখনো যায়, যারাই এই মাজারে যাচ্ছে, বা এইখানে প্রায় 1-1.5 হাজার বছর ধরে এখানকার যে মাজারের পাগল, বাউলের ইতিহাস কিন্তু আরো পুরানো। চর্যাপদ যারা লিখছেন এরা কিন্তু বাউল, বৌদ্ধ সহজিয়া বাউল। এবং বাউল কিন্তু আপনার হচ্ছে, ফলে একটা অঞ্চলের ভূমিপুত্রদেরকে হচ্ছে যে তাদের সংস্কৃতি থেকে গায়ের জোরে উৎপাটনের কাজে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহৃত হচ্ছে, ফেসবুক এবং
কি বলে, ওই যে আমাদের যে বিষয়বস্তু সাংস্কৃতিক গণহত্যায় ডিজিটাল প্ল্যাটফর্ম, আজকে আপনার গুগল, মানে বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক, এরা যে একটা সাংস্কৃতিক গণহত্যার জন্য ব্যবহৃত হচ্ছে, সেইটার একটা আহ, মানে সেইটার জন্য আমি মনে করি যে এই কোম্পানিগুলোরও জবাব মধ্যে আসা উচিত, এবং তাদেরও হচ্ছে যে তাদের যে নীতিমালা এবং তাদের যে মানে কি বলে যে আহ, সোহান, আমাকে শুনতে পাচ্ছেন? অ্যালগোরিদম ফিল্টারিং সিস্টেম। হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন অ্যালগোরিদম? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। শুনতে পাচ্ছি। আচ্ছা, ফলে আমি যেটা বলছিলাম যে এইখানে আপনার হচ্ছে যে আহ, একটা অঞ্চলের মানুষকে একটা অঞ্চলের মানুষকে তাদের ভূমি থেকে, তাদের সংস্কৃতি থেকে, তাদের বিশ্বাস ও মূল্যবোধ থেকে উৎখাত করার ব্যবহৃত হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউব। ফলে আমি মনে করি যে কোম্পানির এবং মেটা কোম্পানির বিশেষভাবে তাদের জানা উচিত, এবং ওনাটা তাদের জানা উচিত, তাদের আমল নেওয়া উচিত, এবং তাদের যে নীতিমালা সেই নীতিমালাতে নতুন কিছু, এবং তাদের যে নীতিমালা লঙ্ঘন, তাদের যে ধরার প্রক্রিয়া নীতিমালা লঙ্ঘন, সেটাতেও তাদের অনেক কিছু আপডেট করার আছে। এই ঘটনাটা এই ট্রিলিয়ন ডলারের যে আন্তর্জাতিক কোম্পানিগুলা, এই কোম্পানির যে প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার ব্যর্থতাও কিন্তু প্রমাণ করে। বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি? ফলে এইখানে একটা সাংস্কৃতিক গণহত্যা হচ্ছে, এবং সেই সাংস্কৃতিক গণহত্যাকে ঠেকাতে আপনি জানেন যে পুলিশের নাকের ডগা এই ভিডিওগুলোর ইউটিউব অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদমকে ভালোবাসছে, অ্যালগোরিদম এটাকে বুঝ দিচ্ছে, কারণ হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে কমেন্ট করতেছে, সেরা কাজ করছেন, আহা, মানব সেবা করছেন ভাই, ভণ্ডদেরকে দমন করেন, এই ভণ্ডদেরকে ধ্বংস করেন। ফলে প্রণোদনা পাচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে যে ফলে ইউটিউব অ্যালগোরিদম এটাকে আরো বুস্ট করতেছে, আরো বেশি মানুষের কাছে। ফলে উম, এবং যারা এটা করতেছে তারা খুব বহাল, খুব সচেতন, তারা খুব ভালো করে জানে তারা কি করতেছে। তারা কেউ না বুঝে কিছু কিন্তু আপনার করছে না, কারণ তারা যখন বলতেছে যে কাকা আপনি মাজারে যান, এটাই তো সমস্যা, আপনি বুঝতে পারছেন? ফলে এরা কিন্তু বুঝে শুনে এই কাজটা করছে, এবং দেশের একটা অংশের মানুষ তাদের অজ্ঞানতার কারণে, না বোঝার কারণে, আবার একটা অংশের একটা বিশেষ শ্রেণীর ব্যক্তি, তাদের ধর্মটাই হচ্ছে ফ্যাসিস্ট ধর্ম, তাদের ধর্মটাই হচ্ছে মানব সভ্যতার জন্য ক্ষতিকর এবং অন্য সকল অংশের মানুষের জন্য থ্রেটেনিং। এদের 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 সহযোগিতা, এদের সমর্থনে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে? ফলে আমি এই কথাগুলো কোনোদিন বলতাম না, আমার এই কথাগুলো বলতে হইতো না যদি এই ঘটনাগুলো না ঘটে। আমার জনগোষ্ঠীর মানুষ ভিকটিম, ফলে আমি আপনি আপনার ধর্মের নামে আমার জনগোষ্ঠীর মানুষের উপর এই কাজ করছেন, ফলে আপনার ধর্মের ব্যাপারে কোনো ভালো কথা বলার মানে ক্ষমতা আমার নাই আর কি। ঠিক আছে, আমি এই কথাটা বলছি ওহাবিদের উদ্দেশ্যে, যারা হচ্ছে যে এই কাজটা করেছেন। এবং আমি এখানে এসে আপনাকে আরেকটা জায়গা, আরেকটা আসপেক্ট ধরে এরপরে হচ্ছে আমি আমার আলোচনাটা শেষ করব, আরেকটা আসপেক্ট বলে, সেইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে ঘটনাটা বা বাউলদের উপরে এটা ঘটেছে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে, এইটা ইতিহাসে, মানে আমাদের বাংলার ইতিহাসে এইটা কিন্তু আর একবারই ঘটেছিল। আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে কিন্তু পারছি। আহ ইতিহাসে আর একবারই ঘটেছিল, এবং সেইটা ঘটেছিল হচ্ছে 1947 সালে, দেশ ভাগের বছরে লালনের মাজারকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে যে 1946 সালের, সরি, 1947 সালের যে দোল পূর্ণিমা, 1947 সালের যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাতে হচ্ছে যে পাকিস্তান সরকারের তখন আপনার হচ্ছে যে সদ্য স্বাধীন বা স্বাধীন হইতে স্বাধীন পাকিস্তানের একজন মন্ত্রী, তার নাম ছিল হচ্ছে আফসার উদ্দিন। হুম, সেই মন্ত্রী সাহেবের উপস্থিতিতে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রায় ওইখানে ওই দোল পূর্ণিমায় উপস্থিত যত হচ্ছে যে আপনার বাউল ছিলেন, তাদের সবার চুল এই আফসার উদ্দিন কেটে নেয়। 47 সালে নওজোয়ান মুসলমানের দেশ পাকিস্তানের যে গরম, সেই গরমে হচ্ছে যে সেখানে উপস্থিত সকল বাউলের চুল সে কেটে নেয়। এবং 1947 থেকে 1959, এই এক যুগ,
অভিশপ্ত পাকিস্তান রাষ্ট্রে লালন সাইজির মাজারে তার যে ওরস সেটা বড় করে হতে পারে নাই, এবং বড় পরিসরে কোনো প্রোগ্রাম হয় নাই। ঠিক আছে। এবং এইটার পরে 1960 সালের পর থেকে আবার প্রোগ্রাম হওয়া শুরু করে, এবং 1960-এর দশকে যখন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন দানা বাঁধে, তখন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের স্বাভাবিকভাবেই অন্যতম প্রেরণার জায়গা ছিল বাউলেরা, কেননা বাউলেরা বাংলার ভূমিপুত্র। ফলে বাউলরা ছিল হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রেরণার জায়গা। এবং 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে ওই যে 47-এর যে অভিশাপ, যেটার কারণে 1.5 যুগ ধরে লালন সাইজির মাজারে কোনো আপনার হচ্ছে যে বড় পরিসরে প্রোগ্রাম হতে পারেনি, এবং 47-এ পাকিস্তানের ঘোষণা, খাপড়া ওয়ার্ড যেমন পাকিস্তানের ঘোষণা, খাপড়া ওয়ার্ড যেমন পাকিস্তানের ঘোষণা, 47-এর পরে আপনার হচ্ছে যে বাংলা ভাষাকে আপনার হচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষা করার মধ্য দিয়ে বাঙালিকে আপনার হচ্ছে যে দমন করা, বাংলা ভাষাকে ছোট করা, বা বাংলা ভাষার যে রাষ্ট্রভাষা হওয়ার, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে রাষ্ট্রভাষা না করার যে চক্রান্ত, এবং সেইটার সাথে সাথে আপনার হচ্ছে যে হচ্ছে যে আইয়ুব খানের আমলে বাংলা বর্ণমালাকে সরিয়ে আরবি বর্ণমালা চালু করার যে চক্রান্ত, সেই একই একই পাকিস্তানের জন্মের পরপরই, পাকিস্তান জন্মের উষা লগ্নে, এই ঘটনাগুলোরও আগে প্রথম যে কাজ, সেটা হচ্ছে যে আপনার দোল পূর্ণিমায় লালনের ভক্তদের চুল কেটে নেয়া। এবং এরপরে 1 যুগ লালন সাইজির মাজারে কোনো বড় পরিসরের প্রোগ্রাম হইতে পারে নাই। এবং আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে কোনো প্রোগ্রাম হইতে পারে নাই 1 যুগ, আপনার হচ্ছে সেইটার, সেই যে পাকিস্তান, সেইটাকে পরাজিত করে 1971 সালে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এবং বাংলাদেশ রাষ্ট্র অঙ্গীকার করে শুধু বাঙালি নয়, বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল এবং সকল জাতির মানুষ বাংলাদেশে বসবাসকারী, এবং সকল ধর্মের মানুষ, বাঙালি জাতির সকল ভিতরের চিন্তার সকল স্বাধীনতা থাকবে। ধর্মের মানুষ, তো সকলের স্বাধীনতা থাকবে। এবং বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি 1971 সালের মুক্তিযুদ্ধের বাঙালি জাতীয়তাবাদ যে জয় বাংলা যে স্লোগানের ভিত্তিতে হয়েছে, এই জয় বাংলা স্লোগান, আমার যে পাঠ, আমার পড়া মতে, আমি যতটুকু পড়েছি আমি জানি, নজরুল প্রথম এই জয় বাংলা স্লোগানটা হচ্ছে, এর আগে হয়তো কেউ ব্যবহার করতে পারেন, আমি সবচেয়ে পুরানো যে টেক্সটে দেখেছি, অবশ্যই হয়তো আগে অনেকে ব্যবহার করেছেন, নজরুলও তার বাঙালির বাংলা প্রবন্ধে তিনি কিন্তু জয় বাংলা স্লোগানটা ব্যবহার করেছেন। ফলে সেইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের যে সুর, আমার সোনার বাংলার যে সুর, সেই সুর কিন্তু গগন হরকরা নামে একজন বাউলের। ফলে তাহলে আপনার হচ্ছে যে গগন হরকারা নামে একজন বাউলের। ফলে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে এবং আমি এইখানে আপনার সাথে আলোচনা করছি এটা শুনে আমার ক্যাম্পাসের এক বড় ভাই আহাদ ভাই, উনি আমার আমার আমাকে এসে একটা বই দিয়ে গেলেন, বাউল ফকির ধ্বংস আন্দোলন। এবং সেই বাউল ফকির ধ্বংস আন্দোলন বইতে, পশ্চিমবঙ্গের একটা বই, এবং সেই বইটা আমি মানে আপনার হচ্ছে যে জাস্ট নেড়ে দেখছিলাম আর কি, আমি অত বেশি সময় পাইনি আপনার এখানে আসার আগে বইটা অত বিস্তারিত দেখবার বা পড়বার। সে বই আমি একটা একটা পয়েন্ট হচ্ছে, ভাই আমাকে বইয়ের কয়েকটা কয়েকটা পৃষ্ঠা আমাকে বললেন যে তুই যাওয়ার আগে এই পয়েন্টটা দেখে যাস। তো আমি এই পয়েন্টটা দেখেছি, ওই পয়েন্টে হচ্ছে ওই যে ভদ্রলোক শক্তিনাথ ঝা, যিনি তার বাউল ফকির আহ, মানে উনি আমাকে বলেছেন যে তুই এই পয়েন্টটা বলিস, তো আমি এই পয়েন্টটা আপনার বলছি যে শক্তিনাথ ঝা যেটা আপনার ওইখানে দেখাচ্ছেন, যে আপনার হচ্ছে যে উনি আমাকে আলাদা করে যে আপনার হচ্ছে যে পশ্চিমবঙ্গেও কিন্তু মুর্শিদাবাদ জেলায় আপনার হচ্ছে যে এই মুর্শিদাবাদ জেলার যে মোল্লারা, তারা সেইখানকার বাউলদের, মুসলমান ধর্মাবলম্বী অর্থাৎ কিনা ইসলাম ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে বাউলরা, তাদের উপরে অত্যাচার করতেছে, সেই বাউলের দাড়ি কেটে দিচ্ছে, বাউলরা অত্যাচার করতেছে। এবং শক্তিনাথ ঝা সেখানে বলছেন যে পশ্চিমবঙ্গের যে কমিউনিস্টরা, তারা হচ্ছে মানে এটাকে মুসলমানদের নিজেদের ভিতরের ঘটনা হিসেবে দেখে তারাও কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না। একজন ব্যক্তির যে ধর্মীয় অধিকার, তারা, হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা যখন হিন্দুরা মুসলমানদের উপরে কোনো আক্রমণ করতে গেলে মুসলমানদেরকে রক্ষা করেছেন সেই 47 থেকেই, কিন্তু তারাও কিন্তু একটা মুসলমান ফ্যামিলির যে মানে মুসলমান ব্যাকগ্রাউন্ডের যে বাউলরা, তাদের উপরে মুসলমান মোল্লাদের যে অত্যাচার, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না, সেভাবে দাঁড়াচ্ছেন না। হ্যাঁ, ফলে এই যে ঘটনাটা নায়ক মনে করছি। আপনার হচ্ছে যে
মানে রাইট মনে করছেন না আর কি, ঠিক আছে, এটাকে নিজেদের না, মুসলমানদের ভিতরে ঘটনা নিজেদের হিসেবে, অন্তঃকন্দল আর হ্যাঁ, কি, অন্তঃকন্দল। অন্তকন্দল হিসেবে দেখছেন আর কি, ঠিক আছে। পশ্চিমবঙ্গে এই ঘটনাটা শক্তিনাথ ঝা অনেকগুলা কেসে উনি বলছেন আর কি, ঠিক আছে। বামপন্থী নেতারাও সেভাবে দাঁড়াচ্ছেন না। ধরেন একটা মোল্লা পরিবারের ছেলে ও বাউল হইতে যাচ্ছে, এখন ওর পরিবারের ছেলেও বাউল হইতে যাচ্ছে, ওরা যদি ধরে ওর চুল কেটে দেয় বা ওর একতারাটা ভেঙে দেয়, এটা তো ব্যক্তির ধর্ম স্বাধীনতার উপরে, ব্যক্তির স্বাধীনতার উপরে আক্রমণ, সেটা পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা করছেন না। তো আমি এই পয়েন্টটাকে হচ্ছে যে এখানে আপনার উল্লেখ করলাম। এবং এইটার সাথে হচ্ছে যে আপনার আমি আরেকটা জিনিস বলবো, হ্যাঁ, যেটা বলে আমি আমার আলাপটা শেষ করব। সেইটা হচ্ছে যে আপনার আমরা যেটা দেখলাম যে 1947 সালে লালন সাঁইজির যারা ভক্ত, যারা আশেকান, তাদের চুলগুলো যারা কেটে দিল, এবং এক যুগ ধরে লালন সাঁইজির যে মাজারের যে ওরস, সেইটাকে বা মাজারের যে অন্যান্য যে লালনের যে অনুষ্ঠান, সেটা হইতে দিল না। এটা কিন্তু 47-এর পাকিস্তান আন্দোলনের পরে এক যুগ। এরপরে স্বাধীন বাংলাদেশে এই স্কেলের ঘটনা, আপনি জানেন শাহ সুলেমান ল্যাংটার ওরস বন্ধ করে দেয়া হয়েছে প্রশাসনিক ক্ষমতা দিয়ে। আপনি জানেন যে টাঙ্গাইলে ফাইলা পাগলার ওরস হইতে দেয় নাই। ফলে আমি যে কথাটা বলছি আপনার, যে এই স্কেলে এই ঘটনাটা 47-এর পরে আরেকবার ঘটেছে, এটা হলো জুলাই আন্দোলনের পরে। ফলে জুলাই আন্দোলনের পরে জুলাই আন্দোলনকারীদের ভিতরেই ঘাপটি মেরে থাকা একটা অন্ধকারের অপশক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি, বাংলার সভ্যতার বিরোধী শক্তি, এরা হচ্ছে যে আপনার যখন এই হামলে পড়লো বাংলার ভূমিপুত্রদের উপরে, বাংলার এবং এরা বাংলার সিভিলাইজেশনের উপরে, বাংলার সভ্যতা ও সংস্কৃতির উপরে, বাংলার মানুষের ধর্মবিশ্বাস ও তার স্বাধীনতার উপরে, এইটার সাথে আমরা মিল খুঁজে পাই সেই 1947-এর পাকিস্তান পরবর্তী সময়। এবং খুব ইন্টারেস্টিংলি এই সময় মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলা হইলো, এবং খুব ইন্টারেস্টিংলি এই ব্যক্তিরা বলতে শুরু করলো যে 71 ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, স্বাধীনতা হয়েছিল 47-এ, এরপরে স্বাধীনতা হয়েছে 24-এ। ফলে আমি যে কথাটা বলছি, আমি শেষ করছি, যারা পাগলের চুল কাটছে, যারা বাউলের চুল কাটছে, তারা পাগলের চুল কাটছে না, তারা বাউলের চুল কাটছে না। এরা বাংলাদেশ রাষ্ট্র যেই অঙ্গীকারের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল, যেইটাকে পরাজিত করে 47-এর পরে বা এক যুগ চুল কাটা হয়েছে, এরপরে ওইটারে পরাজিত করেই 71। ফলে বাংলাদেশ রাষ্ট্র যেই মূল চেতনা, মূল ভিত্তি, মূল বিশ্বাস, বাংলাদেশ রাষ্ট্রের যে পিলার, সেই পিলার কাইটা দেয়া হচ্ছে। যেই যে বটবৃক্ষ বাংলাদেশ রাষ্ট্র, যে সভ্যতা বাংলা, সেই বটবৃক্ষকে তার মূল থেকে কেটে দেয়া হচ্ছে। পাগলের চুল কাটা হচ্ছে না, পাগলের জটা কাটা হচ্ছে না। ফলে আমি বলবো যে যারা বাউলের চুল কাটছে, যারা পাগলের চুল কাটছে, এরা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। এবং পাগলের চুল কাটাটা একটা রাষ্ট্রদ্রোহ, এটা রাষ্ট্রদ্রোহ। কেন এটা রাষ্ট্রদ্রোহ? কারণ রাষ্ট্র জন্মেছে যারা পাগলের চুল কাটে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং যারা পাগলের চুল, বাউলের চুল কাটতেছে, এরা কিন্তু 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। 71-এ, অর্থাৎ এরা কিন্তু 47-এর বিজয়ী শক্তি। 47-এ কিন্তু যারা বাংলার মানুষের স্বার্থ নিয়ে কাজ করেছেন, হ্যাঁ, পাকিস্তান আন্দোলনের সাথে ছিলেন, এরা সবাই কিন্তু 47-এর পরেই ছিটকে গেছেন। 48-এই মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে। ওই যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে আপনার হচ্ছে যে একটি তুলসী গাছের কাহিনী, ওই কলকাতা থেকে পালিয়ে আসা বাঙালি মুসলমান যুবক, সে কিন্তু ওই আপনার ওই তুলসী গাছের কাহিনীর ওই যে ঘর পাকিস্তান, সেই ঘরে কিন্তু সে থাকতে পারে নাই, তার চলে যেতে হয়েছে। এবং ফলে আপনার হচ্ছে যে সেই যে 47, সেই 47-এর পরবর্তী সময়ে যারা বাউলের চুল কেটেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বুকে ট্রিগার চেপে বাংলাদেশ রাষ্ট্র জন্মেছে। ফলে যারা বাউলের চুল কাটছে, যারা সাধু সন্ন্যাসীদের চুল কাটছে, আমি বলছি যে এইটা রাষ্ট্রদ্রোহ, এটা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। এবং এই বাউলরাই, পাগলরাই, সুফিরা, এরাই 71-এর মূল ফোর্স। 71-এ যে কৃষক যুদ্ধ করেছে, সেই কৃষকের জীবন দর্শন সুফি জীবন দর্শন। মোল্লারা তো সবাই স্বাধীনতার বিরুদ্ধে, তাইলে তাইলে মানে আপনার কৃষক একদম। কিভাবে যুদ্ধ করলো? তার মানে তার হচ্ছে, এটা হচ্ছে সুফি জীবন দর্শন। ফলে আমি যেটা বলছি যে এই যে সুফিকে উৎখাত করার যে চক্রান্ত, মুছে দেওয়ার যে চক্রান্ত, এইটা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত, এবং এদেরকে বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী হিসাবে আপনার হচ্ছে চিহ্নিত করা উচিত, এবং রাষ্ট্রদ্রোহীর যে শাস্তি, এদেরকে সেই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এটা বলে আমি আমার আলাপ শেষ করবো। ধন্যবাদ।